রিতমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 53। সূর্যটা পশ্চিম আকাশে ডোলে। সময়টা তখন 3:15 করে। আয়ন সবেমাত্র জুইকে নিয়ে পৌঁছালো হৃদের বিল্ডিংয়ের সম্মুখে। গাড়ি থামতেই আয়ন সিট বেল্ট খুলতে খুলতে নত মস্তিষ্কে জুইয়ের দিকে তাকালো। অনবরত কান্নায় ফর্সা মুখটা লাল লাল হয়ে আছে, চোখের পাতা ফুলে গালের পানি দাগ রেখা দৃশ্যমান। আয়ন জুই দেখে স্বাভাবিকের ন্যায় গাড়ি থেকে নেমে অপর পাশের দরজা খুলে দাঁড়ালো জুইয়ের নামের অপেক্ষায়। আয়ন নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে। জুই মাথা ঝুঁকে ফুপিয়ে কাচ্ছে বারবার, হাতে টিস্যুতে অশ্রুকণা মুছতে মুছতে। নিশ্চুপ আয়ন খানিকটা সময় দাঁড়িয়ে থেকে একটা সময় বলে উঠল, আমরা এসে পড়েছি জুই, আপনি নামুন। আয়নের কথাই জুই মাথা তুলে তাকালো না, তীব্র অপরাধ বোধে নত মস্তিষ্কে কেমন ফোপাতে লাগলো আয়নের গলা শুনে। জুইয়ের কান্নার গতি বাড়তে দেখে আয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, প্লিজ কাঁদবেন না জুই, এখন কেঁদে কি হবে? সবকিছু আপনার ইচ্ছেই হয়েছে। এখন আসুন, আপনাকে হৃদের ফ্ল্যাটে দিয়ে আমি ঢাকায় ফিরবো। আয়নের কথায় জুই চমকে ওঠার মতো মাথা তুলে তাকালো আয়নের দিকে। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। জুইয়ের ভেজা চোখের অস্ত্র দেখে আয়নের কেমন মায়া হলো জুইয়ের প্রতি। জুই জড়ানো ভেজা গলায় বলল, এখন চলে যাবেন? আয়নের উত্তর আসলো তক্ষুনি, না, রাতে হৃদের সাথে ফিরবো। এখন খানবাড়িতে যেতে হবে, নির্বাচনের কাজে হয়তো হৃদও যাবে। আশেপাশে হৃদের লোকদের দেখা যাচ্ছে, আমি ওদের সাথেই যাব। আপনি এখন উপরে উঠে যান, মায়াকে ফ্ল্যাটেই পাবেন। আয়নের কথায় জুই নেমে দাঁড়ালো। অসাবধানতায় নামতে গিয়ে আয়নের বাহুতে জুইয়ের মুখ ঠেকে যেতেই তৎক্ষণাৎ পিছপা হয়ে জুই ক্ষমা চেয়ে বলল, সরি, আমি দেখিনি, ইটস ওকে, আপনি আসুন। আয়নের পিছন পিছন হাঁটলো জুই। কয়েক কদম সামনে এগোতেই আয়ন দেখলো আশেপাশে সাদা পাঞ্জাবিতে হৃদের প্রায় 30 থেকে 40 জন মতো ছেলে পেলে দাঁড়িয়ে। আসিফকেও দেখা গেল সেখানে। রাস্তার এপাশ ওপাশে দুপাশে জায়গায় জায়গায় হৃদের ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন থেমে গেল। যেহেতু আশেপাশে হৃদের ছেলে পেলে উপস্থিত আছে, তার মানে হৃদকেও এখানে কোথাও পাওয়া যাবে। আয়ন জুইকে মায়ের সঙ্গে ফ্ল্যাটে দিয়ে সে আবার নিচে নেমে যাবে বলে এমনটা চিন্তা করে উপরে উঠতে গেলে তখনই হাঁক ছেড়ে হৃদের এক ছেলে আয়নকে চিনতে পেরে চিৎকার করে বলল সে, আয়ন ভাই, উপরে কেউ নাই, ভাই ভাবি নিচেই আছে, ফ্ল্যাটে তালা, আপনি ভাইয়ের সামনে পাবেন। আয়ন আর সামনে এগুলো না, যেহেতু হৃদের ফ্ল্যাট তালা, তাহলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। আয়ন সামনে এগোতে এগোতে জুইকে বলল, আমার সাথে আসুন জুই। জুই আশেপাশে তাকিয়ে নিজের চোখে পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। আশেপাশে অসংখ্য মানুষের আনাগোনা, রাস্তার এপাশ ওপাশ শুধু হৃদের লোকে দেখা যাচ্ছে। জুই নত মস্তিষ্ক হলো, আয়নের পিছন পিছন পা মেলালো। আয়ন খানিকটা পথ এগোতেই হৃদের গাড়ি দেখতে পেল, কিন্তু আশেপাশে কোথাও হৃদকে দেখা গেল না। তবে আসিফকে দেখা গেল আয়নের থেকে কিছুটা পথ দূরে দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে, হয়তো হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে সেখানে। আয়ন সেদিকে এগোতে চাইলে পথে দেখা গেল আরিফকে। হৃদের জনসভায় আরিফের উপস্থিতি দেখে আয়ন খানিকটা কপাল কুঁচকালো। আয়ন যতটুকু জানে হৃদের সঙ্গে আরিফের বনাবনি নেই। সেখানে আরিফ হৃদের ছেলেপেলের সঙ্গে একত্রে দাঁড়িয়ে আছে, বিষয়টা কেমন জানি লাগলো আয়নের। আয়নের দৃষ্টি সঙ্গে সঙ্গে জুইয়ের দৃষ্টিতে আরিফকে পড়ল। রাস্তার অপর পাশে একটা দোকানের নিচে দাঁড়িয়ে আছে সে, বাকিরা খাবার কিনতে ব্যস্ত। প্রায় 40 জনের মতো ছেলেদের খাবার আনতে 6 থেকে 7 জন ছেলের মতো হোটেলে ঢুকেছে। বাইরে আরিফ রাকিবদের সঙ্গে দাঁড়িয়ে। আরিফকে দেখেই জুই আয়নের হাতটা শক্ত করে চেপে ধরল ভয়ে। আয়ন জুইয়ের ভয়ের কারণ বুঝতে পেরে চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, আপনি ভয় পাবেন না জুই, আমি আছি। আয়ন এগিয়ে এসে আসিফের সঙ্গে দেখা করে জুইয়ের একটা চেয়ারে বসালো। আসিফের জুইয়ের জিম্মেদার বানিয়ে খোলা ছাতার নিচে বসতো বড়সড় হয়ে। একজন ছেলেকে নিয়ে জুইয়ের জন্য খাবার অর্ডার করে আয়ন এগুলো রাস্তার অপর পাশে আরিফের উদ্দেশ্যে। আয়ন কিছু কথা বলা বাকি। কথা বলতে আরিফের পারিবারিক মনোভাব বুঝতে চায় সে। যেহেতু মায়ের বিষয়টা এখন প্রকাশ্যে সবার সামনে, তাই আরিফের পরিবার রিতমায়ের বিয়েটা কেন মেনে নিচ্ছে না সেটাই মূলত জানতে চায় আয়ন। আয়নকে আসতে দেখে আরিফ নিচ থেকে এগিয়ে আসলো, আয়নের দিকে হাত বাড়িয়ে হাসি মুখে কৌশলাদি বিনিময়ে বলল, আসসালামু আলাইকুম ভাই। আয়ন হাত মিলিয়ে একই উৎফুল্লতায় হাসি মুখে উত্তর দিতে দিতে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আরিফ? এই তো ভাই, আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তা তোমার এখানে কি করো? কথা বলতে বলতে আয়ন রাকিবদের সঙ্গেও হাত মেলালো। আরিফ উত্তর দিয়ে বলল, নিহাল আঙ্কেল কল দিয়েছিল, ওনাদের বাড়িতে যেতে হবে,
আসিফ ভাই ফোন করে বলল এখানে আসতে চাই, তাই আসলাম। যাক, ভালো কাজ করেছো। তোমাকে দেখে খুশি হলাম। আমরা সবাই চাই তুমি আমাদের সঙ্গে মিলেমিশে থাকো। আমরা এখন একে অপরের আত্মীয় মানুষ, তাই না? আয়নার কথায় আরিফ অল্প হাসলো। তার মূলত কারো সাহায্য নিয়ে সামনে এগোনো পছন্দ না। সে কারো দাপটে নয়, বরং নিজের যোগ্যতায় সামনে এগোতে চায়। আরিফ সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, দেখা যাক ভাই, আল্লাহ কপালে কি রাখছে। আয়ন বলল, শুনলাম তুমি নাকি নতুন ব্যবসা শুরু করছো। জি ভাই। ভেরি গুড। তা তোমার ব্যবসার কি খবর, কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে ভাই। এই সপ্তাহের পর ইন্ডিয়া যাব, নতুন কিছু কালেকশন ইনপুট করতে। ব্যবসাটা একটু বড় করতে চাচ্ছিলাম। ইনশাল্লাহ, দোয়া রইল। আর কোনো হেল্প লাগলে অবশ্যই একজন বড় ভাই হিসেবে বলতে পারো আমাকে। আমি সবসময় তোমার পাশে থাকবো। আয়নের মনোভাব বুঝতে পেরে আরিফ হেসে বলল, কি ব্যাপার ভাই, আপনি কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মুডে আছেন নাকি? আরিফের কথায় আয়ন পাল্টা প্রশ্ন করে বলল, তোমার কি মতামত? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব না বলছো? আয়নের পাল্টা প্রশ্নে আরিফ চুপ করে যায়। আয়ন আরিফকে চুপ করে যেতে দেখে ফের প্রশ্ন করে বলল, তোমরা কি এখনো হৃদমায়ের সম্পর্ক নিয়ে কোনো দ্বিধায় আছে আরিফ? আরিফ সহজ গলায় বলল, না ভাই। আয়ন তীক্ষ্ণ গলায় বলল, তাহলে তোমার পরিবারের কেউ? বাসায় এখনো জানানো হয়নি মায়ের বিয়ের সম্পর্কে। ভাবছি আজকে রাতে ট্রেনে বাসায় ফিরে কাল এই বিষয়ে পরিবারের সঙ্গে বসবো, তারপর সঠিক কোনো কিছু বলতে পারবো। আরিফের কথায় আয়ন কৌতূহলী গলায় বলল, কেন, তোমার পরিবার কি কোনোভাবে রিতকে জামাতা হিসেবে মানতে আপত্তি আছে নাকি? আরিফ নিজের পারিবারিক দিকটা প্রকাশ করে বলল, তেমন কিছু না ভাই। আসলে আমরা মায়ের বিয়ে চেয়ারম্যানের পরিবারে ঠিক করে রেখেছিলাম। আমার আব্বু চাচুরা অনেক স্ট্রিক্ট এবং জবানদারি লোক। ওনারা মায়ের বিয়ে ওয়াদা করেছিল চেয়ারম্যান পরিবারের সঙ্গে, সেজন্য এটা নিয়ে একটু টেনশনে আছে আর কি, বাকি কিছুই না। আয়ন ফের প্রশ্ন করে বলল, তোমার পরিবার যদি মায়ের বিয়েটা দিতে আপত্তি জানায়? আয়নের কথায় আরিফ দৃঢ়তার উত্তর দিয়ে বলল, তাহলে মায়ের জায়গায় জুইকে বিয়ের প্রস্তাব রাখবো পরিবারের। মায়া অলরেডি মেরিড, সেখানে ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়া সম্ভব না। চেয়ারম্যান পরিবার ভালো, ছেলেও শিক্ষিত, জুইকে ভালো রাখবে। আব্বু চাচা ওয়াদা রক্ষা হবে। আরিফের কথাই যেন আয়নের কলিজায় লাগলো। শক খাওয়ার মতো কিছুক্ষণ নিস্তব্ধ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। আয়ন প্রথম ভেবেছিল এমন কিছু একটা হবে, মায়াকে বিয়ে দিতে না পারলে পারিবারিক প্রেসারে জুইকে মায়ের জায়গায় বসাতে চাইবে। হচ্ছেও তাই। এজন্য আয়ন বিয়েটা নিয়ে জুইকে তাড়াহুড়ো করছিল। শূন্য মস্তিষ্কে আয়ন এই মুহূর্তে আরিফকে কিছু বলার মতো বাসা খুঁজে পেল না। খানিক সময় নিয়ে আয়ন নিজেকে স্বাভাবিক করতে চাইল। আরিফের সামনে জুইয়ের প্রসঙ্গ এড়িয়ে পুনরায় রিতমায়ের সম্পর্কে কথাটা জানতে চেয়ে বলল, রিতমায়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছো, সেটা তোমার পরিবার মেনে নেবে? আরিফ বুক ভারী করে দীর্ঘশ্বাস গোপন করে নরম গলায় বলল, এখানে আমি বা আমার পরিবার কেউ ম্যাটার করে না ভাই। আমরা যদি কেউ গুরুত্বপূর্ণ হতাম তাহলে এখানে আমার মত অমতের প্রসঙ্গ আসতো। বলতে পারতাম আমাদের বোন আমাদের বাসায় যাবে আগে, তারপর বোনকে সম্মানের পর শ্বশুরবাড়ি পাঠাবো। এখানে আমরা অমূল্যহীন, আর অমূল্যহীন মানুষের মতামত হয় না। সেজন্য আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করছি। নয়তো আমার বোন শব্দটা তো সে কবই পর হয়ে গেছে। আরিফের কথার মানে আয়ন বুঝলো। মানবী মানে আরিফের মায়ের ওপর কষ্ট পেয়ে চুপ করে থাকছে। ভাই বোনের বনাবনি দরকার, হৃদের সঙ্গে এই বিষয়ে কথা বলাও দরকার। নতুন সম্পর্ক গড়তে গিয়ে পুরাতন সম্পর্ক ছিন্ন করা যাবে না। সকল সম্পর্ক নিয়েই একত্রে আমাদের চলতে হবে। তবে তার আগে আরিফের মায়ের প্রতি অভিমানের দেয়াল ভাঙতে হবে। আয়ন আঙ্গুল তুলে রাস্তার অপর পাশে ওদরে দাঁড়িয়ে থাকা রিত মায়াকে দেখিয়ে বলল, তোমার মায়ের প্রতি কষ্ট অভিমান থাকতে পারে আরিফ, কিন্তু তোমার কি মনে হয় মায়ের নিজের জন্য ভুল কাউকে চুজ করেছে? আরিফ চোখ তুলে তাকালো আয়নের আঙ্গুলে তাক পড়ার পথে। অদূরে দেখা গেল রাস্তার একপাশে হৃদ মায়ের দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। হৃদের এক হাত কানে চেপে ফোনে কথা বলছে, অপর হাত মায়ের কলেজ ব্যাগ চেপে ধরা। মায়ের হৃদের পাশাপাশি দাঁড়িয়ে হৃদের প্যান্টের পকেট হাত ঢুকিয়ে টাকা বের করে ঝালমুড়িওয়ালাকে দিচ্ছে খাওয়ানোর জন্য। আয়নের কথায় আরিফকে চুপ করে যেতে দেখে আয়ন ফের বলল, আমি জানি তুমি হয়তো হৃদের প্রতি নারাজ, কিন্তু আমি বলবো তুমি তোমার পার্সোনাল বিষয়গুলো আলাদা রেখে শুধু রিতমায়াকে দেখো। মায়ের জন্য হৃদ থেকে পারফেক্ট কেউ হতে পারবে না আরিফ। তোমার চেষ্টা করেও হৃদের মতো কাউকে মায়ের জন্য এনে দিতে পারবে না। হৃদের রাগ বেশি হতে পারে, কিন্তু সে তোমার বোনকে খুবই সেন্সিটিভ। জীবনে এমন অনেক ছেলে পাবে তুমি যে প্রেম করে ধোঁকা দেয়, আবার কিছু ভালোবাসা সত্যিকারেও হয়ে দেখবে শেষ পর্যন্ত ভালোবাসার পূর্ণতা দিতে পারে না। কোনো না কোনো কারণে হেরে যায় তারা, হয় পারিবারিক,
নয়তো সমাজের বয়ে, আর নয়তো মন বদলে ভালোবাসাগুলো হারিয়ে যায় কোথাও। তুমি এমন ভালোবাসা খুব কমই দেখতে পাবে, যে তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেও লড়াই করে নেবে। সমাজ, পরিবার বা অন্য কিছুই তাদের কাছে ম্যাটার করে না, একমাত্র ভালোবাসার মানুষটা ছাড়া। মোট কথা, কোনো কিছুর বিনিময়ে তোমার হারাতে ইচ্ছুক নয়। আর সেটাই হচ্ছে হৃদ খান, যে মায়াকে পাওয়ার জন্য নিজের পরিবার, তোমার পরিবার, এমনকি মায়াকেও সুযোগ দিচ্ছে না হৃদকে ছেড়ে যাওয়ার। এবার তুমিই বলো, তুমি পারবে হৃদের মতন একটা ছেলে নিজের বোনকে এনে দিতে? পারবে? আরিফ আবারও চুপ। আয়ানের কথা ওর মস্তিষ্কে ধারণ করেছে। বুঝতে পেরে আয়ন ফের বলল, ঈদ খানের ভালোবাসা শুধু ভয়ঙ্করই নয়, ভয়াবহ বটে। এই যে এক্ষুনি দেখো, আমি, তুমি, হৃদের বাবা, আমরা সবাই হৃদের অপেক্ষায় দাঁড়িয়ে, অথচ রিজ খান নিজের বউয়ের ছোট ছোট আবদার পূরণ করতে ব্যস্ত। এরপরও কি তুমি ভাববে ওদের দুজনকে আলাদা করার কথা? আয়নের পরপর কথায় আরিফ উত্তর করতে পারল না, শুধু চুপ করে রইল। তার কাছে বলার মতো আপাতত কোনো ভাষা নেই। তবে মায়া যে নিজের জন্য ভুল কাউকে বাছাই করেনি, তাতে আরিফও সন্তুষ্ট। হৃদ কান থেকে ফোন নামিয়ে হাতে রাখলো। পকেটে ফোন রাখা অভ্যাস তার নেই। মায়ের পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি চিবোচ্ছে। হৃদ কপাল কুঁচকে মায়ের হাতের দিকে তাকালো। ঝালমুড়িতে মুড়ি কম, মরিচ বেশি দেখা যাচ্ছে। মায়া এত জাল খাওয়ার ব্যাপারটা মোটেও হৃদের পছন্দ নয়। মায়ের গায়ে এখনো সকালে কলেজ ড্রেস পরা। মায়াকে হৃদ কলেজ থেকে নিয়ে এসেছিল দুপুরে। তারপর দুপুরে লাঞ্চ দুজনে একত্রে করেছে। এরপর থেকে মায়াকে সঙ্গে সঙ্গে রাখছে হৃদ। এখানে খালি প্লেটে মায়াকে একা রাখা যাবে না বলে হৃদ মায়াকে খান বাড়িতে নিয়ে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু আশেপাশে এত ছেলে পেলে বলে হৃদ মায়াকে নিয়ে আলাদা আলাদা থাকছে। মায়ের গায়ে বুরকা না থাকার বিষয়টা মাত্রই লক্ষ্য করলো হৃদ। কপাল কুঁচকে বলল, তোমার বুরকা কই? মুড়ি চিবুতে চিবুতে মায়া ঝটপট উত্তরে বলল, আমার বুরকা নেই। কেন? কেউ বলেনি কখনো বুরকা পড়তে, সেজন্য দরকার পড়েনি, কিনে দেয়নি কেউ। মায়ের কথায় হৃদের মেজাজ খারাপ হলো। সে চোয়াল শক্ত করে বলল, স্টুপিড, কারো বলতে তোমার বুরকা পড়তে হবে? নিজের বুদ্ধি খাটিয়ে পড়তে পারো না? মায়া মুড়ি চিপুতে চিপুতে হৃদের দিকে তাকিয়ে বলল, না, আমার বুদ্ধি নেই। আমি ছোট মানুষ, সেজন্য বুদ্ধি খাটাতে পারি না। মায়ের কথায় হৃদ রাগে কটমট করে বলল, তুমি ছোট? হ্যাঁ, তাহলে আমি কে? আপনি মানুষ। শাট আপ। ওকে। হৃদ দাঁতে দাঁত পিষে বলল, তুমি ছোট হলে আমি কি করে তোমার সাথে? স্বামী তো আরো 2.5 বছর আগেই জুটাইছো, তাহলে বুদ্ধি করে বুরকা পড়তে পারো না? হৃদকে রেগে যেতে দেখে মায়া খাওয়া থামিয়ে গাল ফুলিয়ে বলল, রাগ করছেন কেন? কেউ আমাকে কখনো বুরকা কথা বলেনি, সেজন্য পড়া হয়নি। আপনি বললে অবশ্যই পড়বো, আমি তো আপনার সব কথা শুনি, তাই না? মায়ের গাল ফলানো কথায় মুহূর্তে হৃদ সব রাগ নেমে গেল। মন মস্তিষ্ক শীতল হলো মায়ের কথায়। হঠাৎ করে অজানা কারণে মায়ের প্রতি খুব মায়া হলো হৃদের। মনে হচ্ছে দুজনের শেষ দেখা এটা। যদি হৃদ এসবে বিশ্বাস নয়। তারপর হৃদ হাত বাড়িয়ে মায়ের মাথায় আদরে হাত রাখলো পরম যত্রে। পরপর মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমার হয়ে থাকবি তো সারা জীবন? মায়া মিহি গলায় উত্তর করলো তক্ষুনি, বলল, আমি তো আপনারই। আমি না থাকলে আমার হয়ে থাকবি তো? হৃদের কথায় মায়া পছন্দ হয়নি। হৃদ ছাড়া মায়ের অস্তিত্ব শূন্য। তাই মায়া কেমন জেদি সুরে উত্তরে বলল, আপনি না থাকলে আমিও নাই। আপনি আছেন বলেই আমি আছি। আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না, আমি থাকতে পারবো না। মায়ের কথায় হৃদের মন শান্ত হলো। হৃদ মায়াকে আশ্বস্ত করে বলল, কোথাও যাচ্ছি না বউ, এই তো আমি আছি। হৃদ মায়ের মাথা থেকে হাত নামাতে নামাতে পুনরায় হাতের ফোনটা বেজে উঠল। হৃদ ফোনের দিকে এক পলক তাকিয়ে ফির মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কি আর কিছু খাবে তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি কলটা অ্যাটেন্ড করে আসছি, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। হৃদ হাতের ফোনটা নিয়ে খানিকটা দূরে দাঁড়ালো মায়ের থেকে। বেশ কিছুটা দূরে নয়, এই তো 10-15 কদমের দূরত্বে দাঁড়িয়ে হৃদ নিজের জরুরি ফোন আলাপ চালালো। সাথে সতর্কতা অবলম্বন করে ফুটপাতের খানিকটা পাশ ঘেঁষে দাঁড়ালো। সামনে দিয়ে রিক্সা, অটোরিক্সা আর প্রাইভেট কারের যাতায়াত চলছে পরপর। সবকিছু ঠিকঠাক স্বাভাবিক। আশেপাশে হৃদের ছেলে পেলেও আনাগোনা। মায়া ঝালমুড়ি চিবাচ্ছে, আর আয়ন, আরিফ সহ বাকি ছেলেদের নিয়ে রাস্তা পার হচ্ছে, হাতে সকলের জন্য খাবার প্যাকেট নিয়ে। এমন অবস্থায় বিকট শব্দে সবকিছু যেন থমকে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য উপস্থিত কেউ বুঝলো না আসলে কি হয়েছে। 2-3 সেকেন্ডের মধ্যেই মায়ের গগন ফাটানো চিৎকার মন্ত হলো সবকিছু। চোখের পলকে মায়ের হাতের ঝালমুড়ি আর হৃদের ফোন দুটোই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো এলোমেলোভাবে। হৃদের নিঃশ্বাস, তার সঙ্গে সঙ্গে হৃদের নিস্তব্ধ দেহটা চলন্ত ট্রাকের সঙ্গে বাড়ি খেয়ে
লুটিয়ে পড়ল রাস্তায়। মুহূর্তের মাঝে তরল তাজা রক্ত বেসে গেল রাস্তা, ঘর ঘর করে বেসে গেল সবকিছু। হৃদের নিঃশ্বাস তখনও থেমে থেমে চলছিল। চোখের পাতা বন্ধ হওয়ার পথে দেখা গেল মায়াকে চিৎকার করে দৌড়ে আসতে। হৃদের দেহ অক্ষত অবস্থা হলেও মাথাটা বেশ থেতলে গেছে, ট্রাকের সঙ্গে ভারী খেয়ে। কপাল ছুঁয়ে ছুঁয়ে রক্ত, চোখের পাতা বেয়ে রাস্তায়। সবকিছু কেমন নিস্তব্ধ আর নিশ্চুপ লাগছে হৃদের কাছে। অথচ চারপাশে কেমন শোরগোল আর অস্থির উত্তেজিত পরিবেশ হয়ে উঠল হৃদের অ্যাক্সিডেন্টে। চারপাশে হৃদের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেপেলের মাঝে মুহূর্তে দৌড়াদৌড়ি আর অস্থির উত্তেজনা, চিৎকার শোনা গেল সকলের মুখে মুখে। ভাই, ভাইয়ের স্বর। চিৎকারে কম্পিত পরিবেশ। আয়ন আরিফের খাবার প্যাকেটগুলো রাস্তায় পড়ে রইল অবহেলিত অবস্থায়। শুধু হৃদের ছেলেপেলেদের মধ্যে অস্থির উত্তেজনা প্রকাশ পায়নি। রাস্তার সর্বত্রে গাড়ি থেমে যায় হৃদ খানের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে। হইচই, শোরগোল, দোকানপাট থেকে শুরু করে গাড়ি থেকে মানুষজন বেরিয়ে দৌড়ালো ট্রাকের পেছন পেছন। আর বাকি হৃদের উদ্দেশ্যে। মুখে মুখে সকলের একই কথা। দেখে শুনে হৃদ খানকে ট্রাক চালক টক্কর মেরেছে, নয়তো হৃদ রাস্তার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়েছিল। সেখানে সচরাচর রিক্সা ব্যতীত ট্রাক চলা নিষেধ। সেখান থেকে অ্যাক্সিডেন্ট মানে কেউ স্বেচ্ছায় এই কাজটা করেছে ষড়যন্ত্র কোণে। এখন প্রশ্ন হলো, হৃদ খান বাঁচবে তো? শান্ত স্বাভাবিক পরিবেশটা হঠাৎ করে কেমন উত্তেজিত হয়ে উঠল। মায়া গগন কাঁপানো চিৎকারে যেন মাটি সহ সবকিছু কম্পিত হচ্ছে। মায়া প্রথমে হৃদের মাথার কাছে বসল। উপর হওয়া হৃদকে রাস্তা থেকে টেনে নিজের কোলে শোয়ালো। হৃদের থেতলা যাওয়া মাথা দেখে মায়ার শরীর কম্পন বাড়ল। হৃদকে দুহাতে ঝাপটে জড়িয়ে পাগলের মতো চিৎকারে বলতে লাগলো, জান, 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 চোখ বন্ধ করবেন না জান, কিচ্ছু হবে না আপনার, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। মায়ের অনবরত প্রলোভে হৃদ চোখ টেনে মায়ের দিকে তাকালো, নিঃশ্বাস প্রায় বন্ধের পথে। তারপরও হাত বাড়িয়ে মায়ের মাথার হাতটা রাখতে চাইলো। মায়ের মুহূর্তে মাথাটা ঝুঁকে দিলে হৃদের সামনে। মায়ের মাথা সাদা হিজাবের উপর হৃদের কম্পিত হাতটা কোনো রকমে রাখতে রক্তে রঞ্জিত হয়ে গেল সেটা। হৃদ মায়ের সঙ্গে আর শেষ কথা বলা হলো না। আর তার আগে হৃদের হাতটা মায়ের মাথা থেকে খুলে ডলে পড়তেই মায়ের পুনরায় চিৎকার করে পাগলামি করে বলল, এই আপনি এক্ষণ আমাকে বলেছেন আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না, তাহলে চোখ বন্ধ করলেন কেন? চোখ খুলুন, খুলুন বলছি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। হৃদের সারা শব্দ না পেয়ে মায়ের গগন কাঁপানো চিৎকারে আসলো তক্ষণে, আল্লাহ গো, আল্লাহ তুমি কই? মায়া বুক ফাটা আর্তনাতে মানুষ থেকে শুরু করে যেন জমি, আসমান, গাছের পাতা সহ হাহাকার করেছিল মিলনে অমিল দেখে। ততক্ষণে হৃদমায়াকে ঘিরে দাঁড়ালো সকলেই। আসিফ, আয়ন, আরিফ সহ যে উপস্থিত সকলেই ভিড় পড়লো সেখানে। ছোট বড় সকলের চোখে পানি। আয়ন, আসিফ, এমনকি আরিফ সহ সকলেই কাছে ভাই ভাই বলে। আয়নের চোখেও পানি। একজন ডাক্তার হয়েও সে কম্পিত হাতে হৃদের পালস চেক করছে। চারপাশে মুহূর্তের মাঝে কেমন হাহাকার চেয়ে গেল। আয়ন, আসিফ সহ কিছু ছেলে পেলে হৃদের দেহটা দরাদরি করে ওঠাতে চাইলে জুই, আরিফ এগিয়ে এসে মায়াকে জাপটে জড়িয়ে দিয়ে আটকালো দুহাতে টেনে। মায়ের শক্তিতে আরিফ আর জুইয়ের সঙ্গে উঠতে না পেরে ছটফটে লাফাতে লাগলো হৃদকে নিয়ে যেতে দেখে। মায়া পাগলের মতো দস্তাদস্তি করলো জুই আরিফের থেকে ছাড়া পেতে। আত্মচিৎকারে বলতে লাগলো মায়া, জুই আমাকে ছাড়, আমাকে যাইতে দে তোরা, আমার স্বামী ভালো নেই জুই, আমার স্বামী ভালো নেই, আমি ওনাকে ছাড়া বাঁচবো না জুই, আমাকে যাইতে দে তোরা, যাইতে দে। চিৎকার করতে করতে মায়ের শক্তিতে উঠতে না পেরে বসে গেল। মায়াকে রাস্তায় বসিয়ে যেতে জুই, আরিফ দুজনেই মায়ের দু হাত শক্ত করে চেপে ধরে রাস্তায় বসিয়ে রাখলো। মায়া পুনরায় দস্তাদস্তি করে আরিফের কাছে আকুতি করে বলল, ভাই আমারে যাইতে দাও না ভাই, তোমার পায়ে পড়ি আমি, আমার স্বামী ভালো নেই ভাই, আমারে তার কাছে যাইতে দাও, আমার উপর দয়া করো ভাই, আমারে যাইতে দাও, সবাই ওনারে নিয়ে চলে যেতেছে ভাই, আমারে যাইতে দাও তুমি, আমি ওনারে ছাড়া বাঁচবো না ভাই, বাঁচবো না, আল্লাহ। মায়ের আত্মচিৎকারে জুই, আরিফ দুজনেই কাঁদলো। তারপরও মায়াকে ছাড়লো না। এখানে অসংখ্য ছেলেদের মাঝে মায়া কোথায় যাবে? তাছাড়া হৃদের এই কন্ডিশনে মায়ের থাকা ঠিক হবে না, কারণ রোগীর কাছে চিৎকার করা ঠিক না। তাছাড়া মায়া যে অবস্থায় দেখা যাচ্ছে হৃদের ক্ষতি না করলেও নিজে ক্ষতি করে ফেলবে পাগলামি করতে করতে। তাই আপাতত মায়াকে হৃদের থেকে দূরে রাখতে আরিফ, জুই মায়াকে আটকে রাখলো। হৃদকে হসপিটালাইজ করলে না হয় তখন আরিফ মায়াকে নিয়ে যাবে সেখানে। হৃদের দেহটা সকলে দৌড়াদৌড়ি করে গাড়িতে উঠাতে দেখে মায়া ফের গর্জে চিৎকার করে আল্লাহকে ডাকলো সাহায্য চেয়ে, আল্লাহ, ও আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, তুমি সহায় হও তার, আল্লাহ। বলতে বলতে মায়া জ্ঞান হারিয়ে ঢলে পড়লো আরিফের কোলে। মায়ের সাদা ড্রেস হৃদের তাজা রক্তে লাল লাল হয়ে আছে মাথা থেকে পা পর্যন্ত।
চিঠির গাড়ি নিয়ে যেতে রাস্তায় মানুষজন মায়াকে ঘিরে ভিড় জমালো, গুঞ্জন করতে করতে। চলবে।